সুপ্রিম কোর্টে যেভাবে মুখ্যমন্ত্রী সওয়াল করলেন, কি বলবেন এই পুরো ঘটনাটা নিয়ে? আপনি যে কথাটা বললেন, সওয়াল করলেন, সেটাই ঠিক নয়। সুপ্রিম কোর্টের এজলাসে যখন প্রধান বিচারপতিরা বসে, তখন যে কোনো কেসের প্যানেলে নথিভুক্ত থাকা আইনজীবীরাই উপস্থিত থাকতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন যে নাটকটি করলেন, সেটা নিয়ে অনেক মিডিয়া বন্ধুদের মাধ্যমে এখানকার শাসক দল প্রচার করছে যে তথাকথিত আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সুপ্রিম কোর্টের এজলাসে গেছিলেন। এর থেকে বড় কমেডি হতে পারে না। যে মহিলা কোনোদিনও কলকাতা হাইকোর্টে বা কোনো জেলা আদালতে একদিনও প্র্যাকটিস করলেন না, সে সুপ্রিম কোর্টে গিয়ে যে নাটকটি করলেন, সেটা কিন্তু গলদ্ধকরণ করা কঠিন হচ্ছে। আমি মনে করি ভারতের আইন এতটা দুর্বল নয় যে কেউ চাইলেও আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে গিয়ে নিজের মতো করে দুবার মিলট বলল আর সেটাই তাকে আইনজীবীর প্রতিষ্ঠার একটা জায়গা হয়ে যেতে পারে, এটা আমি মনে করি না। কিন্তু তৃণমূল মনে করছে যে এই ঘটনায়, এই যে সুপ্রিম কোর্টে যে মুখ্যমন্ত্রী সওয়াল করলেন, তিনি তার বক্তব্য পেশ করলেন, সেখানে তৃণমূল মনে করছে যে এখানে তাদের একটা নৈতিক জয় হয়ে গেছে। নৈতিক জয় তো তারা বারবারই মনে করেন যখন তাদের নিজেদের মত অনুসারে কোনো ফলাফল আসে না। 2014 সাল থেকে দেশের প্রধানমন্ত্রীর পদে যে মানুষটি বসেছেন, তার কিন্তু একমাত্র লক্ষ্য মানুষের জন্য কাজ করা। কিন্তু এখানে 2011 সাল থেকে যারা বসেছেন, তাদের লক্ষ্য নিজেদের পকেট ভরানো। আর স্পষ্টত বলতে গেলে পিসি ভাইপোর দৌলতে কালীঘাট হচ্ছে পশ্চিমবঙ্গের কালেকশন সেন্টার। তো তাদের মনে করা না করাতে কিন্তু দেশের আইনি কোনো পরিবর্তন হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নাটক বাংলার মানুষ বুঝে ফেলেছেন। কিন্তু এসআইআর নিয়ে যে কথাগুলো উনি বলেছেন যে এসআইআর হওয়ার আবহে অনেকেই মারা গেছেন, আত্মহত্যা করেছেন, এই যে কোনো মানুষের মৃত্যুই কিন্তু দুর্ভাগ্যজনক, বিশেষত সেটা যদি একটা অসময়জনিত কারণে হয়। কিন্তু কেউ মারা গেলেন বলেই তাকে এসআইআরের সাথে যুক্ত করে দেওয়া, এটা শাসক দলের কিন্তু বিগত 1.5-2 মাস ধরে আমাদের একটা নাটক বলেই মনে হচ্ছে। আমি বারবারই নাটক শব্দটা বলছি কারণ এটার প্রেক্ষাপট আগে থেকে তৈরি করা। আপনারা নিজেরাই বলুন, গোটা পৃথিবীতে এমন কোনো দেশ আছে যেখানে বৈধ এবং অবৈধ নাগরিকের তফাৎ করা হয় না? এসআইআর কি এটা ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার করা হচ্ছে? আসল কথা এটাই যে পিসি ভাইপোর প্রাণের প্রিয় অবৈধ বাংলাদেশি যাদের আমরা দুধেল গাই বলি, তাদের নাম যে অবৈধভাবে নথিভুক্ত হয়ে গেছে, সেই জায়গা থেকে কি করে তাদের নামটা কেটে দেওয়া যায়, সেটাই মুখ্য লক্ষ্য ছিল ইলেকশন কমিশনের। আর সেই জায়গাটাতেই বাধাপ্রাপ্ত করার এই পুরো নাটকটা পিসি ভাইপো করছে। তাহলে কি আপনি বলতে চাইছেন যে দুধেল গাইদেরকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী? অবশ্যই কোনো এখানে মানে লুকানোর জায়গায় নেই। যারা বৈধ ভোটার কই তারা তো ভয় পাচ্ছেন না। কাকদ্বীপ থেকে কুচবিহার আপনারা মিডিয়ার বন্ধুরা যদি বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, তারা হয়তো পদ্ধতিগত কিছু প্রশ্ন করতে পারে। তারা এটা বলতে পারে যে বয়স্ক মানুষদের ডাকার পদ্ধতিটা আরও ভালো করা হোক, যারা বাইরে চাকরিতে রয়েছে, যারা ব্যবসার কারণে বাইরে আছে, তাদের হিয়ারিংয়ে কিছু সুযোগ সুবিধা দেওয়া হোক। কিন্তু তারা কেউ বলবে না এসআইআরটা না হোক। বাংলার ভূমিপুত্র মানুষ যারা রয়েছেন, মহিলারা যারা রয়েছেন, তাদের প্রাপ্য বঞ্চিত করে কিছু অবৈধ মানুষ টাকা দিয়ে এখানে ভোটার হয়ে গেছে, আর এই রাজ্য সরকারের অর্থনৈতিকভাবে তারা সহযোগিতা পাচ্ছে, এটাকে কোনো সুস্থ মানুষ সহ্য করতে পারেন? কখনোই পারেন না। তাই আমি মনে করি এসআইআরের নাম করে শাসক দল দুধেল গাইদের নামে যে ভোটার বাঁচানোর চক্রান্ত করছে, এই নাটক কিন্তু বারবার বলছি মানুষ ধরে ফেলছে। মানুষ আর এই নাটকটা নিচ্ছে না। আমার লাস্ট একটাই প্রশ্ন, সেটা হচ্ছে আরো এক সপ্তাহ পিছিয়ে গেল এসআইআর সময়। অবশ্যই আমি একটু আগে বললাম, পদ্ধতিগতভাবে পরিবর্তন এবং ভারতবর্ষের বৈধ নাগরিকদের নাম নথিভুক্ত করার যে পদ্ধতিতে যেটা প্রয়োজন ইলেকশন কমিশন সেটা করছে। কিন্তু যেটা অবৈধভাবে করার প্রচেষ্টা, সেটা কিন্তু তারা থামাচ্ছেন। আমি স্বাগত জানাই যে ইলেকশন কমিশন এটা অনুভব করেছেন যে সময় আরেকটু বাড়ানো উচিত। কারণ আবারও বলছি, কাকদ্বীপ থেকে কুচবিহার, এক একটা জেলা, এক একটা নগর, এক একটা গ্রামে মানুষ বিভিন্নভাবে কিন্তু নিজেদের তথ্য নথিভুক্ত করতে সমস্যার যে সম্মুখীন হচ্ছে। সেখান থেকে ইলেকশন কমিশনের এই পদক্ষেপে আমি স্বাগত জানাই।